বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবর্তন মিশনের সম্মানিত সকল সাবস্ক্রাইবার, সকল ভিউয়ার্স, বিশেষ করে সমগ্র বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক, জাতীয়তাবাদী পরিবারের সকল সম্মানিত সদস্য এবং আমার জন্মস্থান বৃন্দাবনী সেনবাগ তথা জাতীয় সংসদীয় আসন নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আংশিকে জনগণের প্রতি আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই আলোচনাটি করব। আমার আলোচনার বিষয় হচ্ছে ২৬শে জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির করণীয় বা আমাদের করণীয়। তো শুরুতে আমি দুইটা জিনিস একটু বলতে চাই। সেটা হলো, একটা সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেটা হলো বিএনপি ২০০ আসনে মনোনয়ন ইতিমধ্যে কনফার্ম করে দিয়েছে। এটা আদৌ সত্য নয়, সরি, আদৌ সত্য নয়, সরি। এ ব্যাপারে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক আদিষ্ট হয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী সাহেব ইতিমধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছেন। নিশ্চয়ই আপনারা সেটা পেয়েছেন। এটা আদৌ সত্য নয়। এবং বিভিন্ন এলাকা থেকে আরেকটা বিষয় হলো, আপনারা দেখবেন কমিটি নিয়ে হটলাইনে জনাব তারেক রহমান। তো আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনাব তারেক রহমান কি বলছেন? তিনি বলছেন ত্যাগীদের মূল্যায়ন এবং তাদের আগামী নির্বাচনের জন্য মাঠে প্রস্তুত করার আহ্বান। আওয়ামী লীগের সাথে কারো ছবি থাকলে তাদের কমিটিতে কোনো পদ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। তো আমি এই দুইটা বিষয়ের উপর সঙ্গে মোটামুটি সম্পূরক একটা প্রবন্ধ লিখেছি, খুব ছোট আকারে। আজকে আর কোনো বক্তব্য না গিয়ে আমি সে প্রবন্ধটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি আগামীকালকে মহান পবিত্র শুক্রবার সকলকে অগ্রিম জুম্মা মুবারকবাদ জানাচ্ছি। জাতীয় সংসদীয় আসন নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আংশিকের সম্মানিত জনগণের নিকট আন্তরিক দোয়া ও সমর্থন। আমার নির্বাচনী কাফেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য আপনাদের নিকট আবেদন করছি। ইতিমধ্যে যারা আমার সাথে আমাকে সমর্থন দিয়েছেন, আমার জন্য দোয়া করতেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আমার জন্য কাজ করতেছেন, আপনাদের প্রতি সবিনয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এইবার আমরা চলে যাব মূল কথায়, মূল বক্তব্যে। বিগত ৫০ বছর, বিশেষ করে বিগত ১৮ বছর, এই ১৮ বছরের সর্বোচ্চ ত্যাগী জীবন উৎসর্গ করার শপথায়িত শপথে বলিয়ান হয়ে রাজপথে প্রতিদিনকার কর্মসূচিতে যে সকল নেতাকর্মীরা নিজেদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু পেলেন নিয়মিত প্রতিদিন অংশগ্রহণ করেছেন এবং বারবার রক্ত জড়িয়েছেন, প্রতিদিন গাম জড়িয়েছেন, জেল জুলুম হুলিয়া প্রতিদিন আদালতের বারান্দায় বারান্দায়, আর বাসায় ফিরলে পুলিশের আতঙ্ক, রাস্তায় নামলে পুলিশের আতঙ্ক। এইভাবে
যে সমস্ত ত্যাগী, জীবন উৎসর্গকারী, প্রতিজ্ঞা নিয়ে যারা কাজ করেছিলেন, তাদের এবং সার্বক্ষণিক আমরা উদ্বেগে আক্রান্ত থাকতাম। গেটে যদি একটা বিড়ালও গেট নাড়া দিত, তাহলেও খাট দিয়ে লাফ দিয়ে উঠতাম কোন দিকে পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার অর্থ ভয়ে নয়, আজকে যদি আমি না পালিয়ে ধরা পড়ে যাই, আগামীকালকের কর্মসূচিতে লোকজন নিয়ে যাবো কী করে, এই তাগিদ থেকে পালানো। পুলিশের ভয়ে নয়, স্বৈরাচারের ভয়ে নয়, কারণ আমরা যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। ও আশঙ্কিত উদ্যোগে আক্রান্ত যে সকল নেতাকর্মীরা 18 বছরের 18 মাস বাসা থাকতে পারেনি, ব্যক্তিগত, পেশাগত, ব্যবসাগত জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পরিবার পরিজন বাচ্চাদের শুধু অযত্ন অবহেলার দিক থেকেই নয়, অমানবতর জীবনের দিকে ঠেলে দিয়েছি আমরা যারা, এবং সম্পূর্ণ পরিবারকে বিপর্যয়গ্রস্ত করে ফেলেছি। আজকে আমাদের সেই সব নেতাকর্মী আমরা যারা শুধু অবমূল্যায়িতই হচ্ছে না, বরং পদে পদে অপমানিত হচ্ছে। পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং কি সমাজের কাছেও নিকৃষ্ট হেয় প্রতিপন্ন হচ্ছে আমাদের এই সকল নেতাকর্মীরা, এবং এদের মধ্যে অনেকে পদবঞ্চিত অবস্থায় রয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। একদিকে পদ নাই, আরেক দিকে মনোনয়নের যে সমস্ত কথাবার্তা আসে, সে সমস্ত জায়গায় কাদেরকে ডাকা হয়, কাদেরকে ডাকা উচিত, এই ব্যাপারে কোনো সুষ্ঠু পরিকল্পনা আছে কিনা, থাকলেও আমি হয়তো ভালো জানি না। যারা রাজপথে রক্ত দিয়েছে, যারা আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধ করেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাদের মধ্যে একজনও চাঁদাবাজি করে নাই, লুটতরাজ করে নাই, দখলদারিত্ব করে নাই। এই সমস্ত ত্যাগী নেতা কর্মীরা 5ই আগস্ট পরবর্তী অধিকাংশই যারা আন্দোলনে ছিল, তারা অধিকাংশই আহত ছিল। ক্লান্ত পরিশ্রান্ত দেহে তারা বাসায় এসে শরীর এলিয়ে দিয়েছে দীর্ঘদিনের ক্লান্ত শরীরকে। তাদের চাঁদার কথা মনেও ছিল না এবং অনৈতিক কাজের কথা মনে আসার সুযোগ ছিল না, এবং তারা কেউ করেনি। হ্যাঁ, কারা করেছে আসছি আমি সেই কথা। পলাতক থেকে কেউ, হাসপাতালের থেকে কেউ, বাসায় থেকে কেউ, পরিচিত বা আত্মীয় স্বজনের বাসায় থেকে চিকিৎসা নিয়েছে, এখনও অনেকেই চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে অথবা বাসায় থেকে চিকিৎসারত অবস্থায় যারা আছেন, কাজেই তাদের চাঁদাবাজি করার কোনো সুযোগ ছিল না। যারা আন্দোলনে অংশগ্রহণ না করে, বিশেষ করে বিএনপিতে ঢুকে পড়া জামাত শিবির তথাকথিত নেতাকর্মীরা যাবতীয় অপকর্ম, চাঁদাবাজি ইত্যাদি করেছে এবং বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে তারাই। যাই হোক, আমি এই বক্তব্য আরেকদিন পরিষ্কার করে বলবো, জামায়াত চক্র কীভাবে বিএনপিতে ঢুকে পড়েছিল, বিএনপিতে ঢুকে পড়ে বিএনপিকে কীভাবে সর্বনাশ করতে চেয়েছিল তাদের কৌশলের অংশ হিসাবে, আবার আওয়ামী লীগে ঢুকে পড়ে হেলমেট বাহিনী হিসেবে আমাদের উপরে কীভাবে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগ হয়ে, ছাত্রলীগ হয়ে, হেলমেট লীগ হয়ে আমাদের উপর কীভাবে বারবার আক্রমণ করেছে, হামলা করেছে, তার উপর আমি একটা ভিডিও পরবর্তীতে করব। এই বিষয়ে এই বক্তব্য আজকে আর বাড়াবো না। এই সমস্ত সর্বোচ্চ ত্যাগী নেতাকর্মীদের যথাযথ সম্মানের সাথে রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, মেধা, প্রজ্ঞা এবং রাজনীতি করার জন্য, নেতা হওয়ার জন্য একটা পদায়িত হয়ে তার যে
কর্মকাণ্ডটা, রাজনৈতিক কর্মকাণ্ডটা পরিচালনা করার জন্য যে অভিজ্ঞতা, অথবা পার্লামেন্টে বসে আইন প্রণয়নের যে অভিজ্ঞতা, যে প্রজ্ঞা, যে জ্ঞান দরকার, এবং সর্বোপরি জনগণের প্রতি, মানুষের প্রতি, সমাজের প্রতি একজন যোগ্য মানুষের, সৎ মানুষের, নির্লোভী মানুষের যে সোশ্যাল কমিটমেন্ট, এইটা যাদের আছে তাদেরকে, সেসব ত্যাগী নেতা কর্মীদের আমি যোগ্যতা, মেধা, প্রজ্ঞা অনুযায়ী বিএনপি হাইকমান্ডের উচিত এদেরকে বিচার বিবেচনায় ফার্স্ট প্রায়োরিটি ভিত্তিক এই সকল ত্যাগী নেতা নেতৃবৃন্দকে মূল্যায়নে, পদায়নে, মনোনয়নে গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য। বিএনপি হাইকমান্ডের উপর আমি তো আর এই নিয়ে কারোর সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আর এই নিয়ে আমি কারোর সাথে খারাপ ব্যবহারও করতে পারবো না, অথবা আরও অনেকগুলো কথা আছে যেগুলো বললে অশোভন হবে, আমি সেদিকে যাব না। আমি শুধু একটা কথাই বলতে পারি, আমাদের ঢাকাসহ সারা বাংলাদেশে যে সকল নেতা কর্মীরা সর্বোচ্চ ত্যাগী, জেল জুলুম ভুলিয়া পরিবার ধ্বংস করে দিয়েছেন, নিজের জীবন ধ্বংস করে দিয়েছেন, উচ্চশিক্ষিত হওয়ার পরেও নিজের সন্তানদের জন্য কিছু করতে পারেন নাই, এই সমস্ত মানুষগুলোকে বাছাই করে এদেরকে মূল্যায়ন করা উচিত, সে কথাটাই আমি লিখেছি। এবং এই মূল্যায়নের জন্য আমি বিএনপি হাইকমান্ডের সবাই ধারে ধারে যাওয়া আমার অসুস্থ শরীর নিয়ে সম্ভব নয়। আমি বলেছি 24-এর আন্দোলনে 19 জুলাই শুক্রবার আমি, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেব এবং আমার 2 মেয়ে, তারাও বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, আমরা আহত হয়েছি। আমি এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত আমি হয়েছি, সালাম ভাইও কম হয়নি, আমার মেয়েরাও হয়েছে। তো আমার বাম সাইডটা একরকম অবসের মতো, হাঁটতে কষ্ট হয়, আরও অন্যান্য অনেকগুলো বিষয় আছে। তো যেটা বলছিলাম যে আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের নিকট প্রার্থনা করি, মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের গায়েবী রহমত থেকে যেন ত্যাগী নেতা কর্মীদের যথাযথ মূল্যায়নে আমাদের বিএনপি হাইকমান্ডের উপর আল্লাহ পাক রাব্বুল আলমিনের গায়েবী রহমত নাজিল হয়। ইতিমধ্যে আমরা অনেকে শুনছি কমিটি বাণিজ্যের কথা, আরও অন্যান্য বাণিজ্য, এগুলো হয়তো আমি ভুল শুনছি। মানুষ, বিশেষ করে জামাত চক্র বা আমাদের দলের বিরুদ্ধে যারা, তারাই এসব ঘটনা প্রোপাগান্ডা প্রচারণা চালাচ্ছে, এমনও হইতে পারে। তবে এসব যেন সত্য না হয়। বিগত 18 বছর দলীয় কর্মকাণ্ড, কর্মসূচি, আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ করতে গিয়ে অর্ধপঙ্গুত্ব নিয়ে এখনও আমরা যারা বেঁচে আছি, আমাদের রাজপথে জড়ানো রক্ত, ত্যাগ, ঘামের মূল্যায়নে ব্যর্থ হলে ব্যর্থ হবে আমাদের শরীর থেকে জড়ানো রক্ত, ব্যর্থ হবে আন্দোলনে রক্ত ঝরানো গণ অভ্যুত্থান, ব্যর্থ হবে দল, ব্যর্থ হবে বাংলাদেশ, সম্পূর্ণরূপে ব্যর্থ হবে গণমানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিপন্ন হবে, চিরতরে ধ্বংস হবে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানার হিস্সা, রাজনৈতিক ক্ষমতার অংশীদারিত্ব। এদেশের জনগণ আর কখনোই আল্লাহ প্রদত্ত এই মহান পবিত্র সুযোগ পাবেন কিনা আমি জানি না। এটাই সুযোগ, জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া, জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিকানা দেয়া, জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতা এবং রাষ্ট্রীয় মালিকানার অংশীদারিত্ব প্রদান করার, স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুসংগত করার এখনই সময়। গণতন্ত্রকে
প্রাতিষ্ঠানিকী করার। আর এই সুযোগটি যদি আমরা নিজেরাই আমাদের ভুল রণকৌশল, ভুল পরিকল্পনার কারণে আমাদের মধ্যে লুকিয়ে থাকা দেশি বিদেশি কোনো অনুসরের বুদ্ধির কারণে পরচিত হয়ে যদি আমরা এই ভুলগুলো করি, যেমন ধরেন একটা লোক পর পর 4বার 5বার 6বার এমপি হয়েছে, তো কি সে কি সারা জীবন এমপি হবে নাকি? তাহলে বাকি মানুষগুলো ওই এলাকার যারা দলকে বাঁচিয়ে রেখেছে নিজেদের গাম রক্ত জড়িয়ে, তাদের কি অবস্থা হবে? তো এটা যদি বারবার চলে তাহলে খুব স্বাভাবিক কারণে এই ভদ্রলোক এবং শিক্ষিত লোকেরা রাজনীতিতে আর আসবে না, রাজনীতি থেকে সরে যাবে, দল মরে যাবে। যদি আমরা আমাদের দলীয় হাইকমান্ড ত্যাগী নেতা কর্মীদের পদায়নে, মূল্যায়নে, মনোনয়নে ভুল করি, আর সেই ভুলটাই হবে আমাদের জন্য এক চরম জাতীয় অভিশাপ। নমিনেশনের জন্য কেন্দ্রীয় হাইকমান্ড বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজনকে ডাকছেন বলে বিভিন্ন সামাজিক মিডিয়া সহ বিভিন্ন লোকজনের মুখে ত্যাগী নেতা কর্মীরা শুনতে পাচ্ছে, এবং তারা অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছে এবং তারা বিপন্নকর অবস্থার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে, বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে এবং অন্ধকার গহ্বরে নিমজ্জিত হচ্ছে প্রায়। এটি কোনো ভালো সংকেত নয়, কি দলের জন্য কি দেশের জন্য। নমিনেশনের জন্য কেন্দ্রীয় হাইকমান্ড বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজনকে ডাকছেন। এই আমন্ত্রণে 18 বছরে যারা একদিনও দেশে ছিলেন না এমনও দেখা যায়, কোনো হামলা মামলার মুখোমুখি হতে হয়নি, আওয়ামী লীগের সাথে আঘাত করে দেশে বিদেশে বৈধ অবৈধ ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, এবং আমাদের কিছু কিছু নেতা চামচামি করেছে মাত্র, আবার বিদেশে বিবুয়ে আওয়ামী নেতৃবৃন্দেরও চামচামি করেছে। সে লোকগুলোই আজকে সামনের সারিতে হাঁটছে এবং এলাকায় গিয়ে প্রচার করছে তারা এই নমিনেশন পাচ্ছে, পাবে। তাদেরকে কাজ করার জন্য দল থেকে, হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা একজন জেল জুলুম হুলিয়া জীবন, পরিবার পরিজন বিপর্যয়কারী 18 বছরের ত্যাগী কর্মীর কাছে কত দুঃখের, কত কষ্টের, কত যন্ত্রণার। তো এই জাতীয় লোকেরা ওইসব জায়গায় যাইয়া মানে আমন্ত্রণ পেয়ে ইন্টারভিউ দেওয়ার বা সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেলেও খবর নাই আমাদের রাজপথের সেই সঙ্গীদের, আমাদের রাজপথের সেই অকুতোভয় জীবনকে বাজি রেখে যারা লড়াই যুদ্ধ সংগ্রাম করেছি, তাদের অনেকেরই আজকে খবর নেই। দলের সর্বোচ্চ ত্যাগী অনেকেই, ব্যক্তিগতভাবে আমি চিকিৎসাধীন আছি, আমার ব্যাপারটা আলাদা। আমন্ত্রণ পাওয়ার পরও যাওয়া সম্ভব হবে না বা হতো না, বা আমি যেতে পারতাম না, সেটা অন্য কথা। কিন্তু যারা সুস্থ আছে তারাও দাওয়াত পান না। এই মুহূর্তে পদবঞ্চিত, সর্বস্বহারা, ধ্বংস হয়ে যাওয়া ত্যাগী, সর্বোচ্চ ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অধিকাংশই
এই আমন্ত্রণ পান নাই বলে পার্টি অফিস সহ কোর্ট কাছারি সহ বিভিন্ন জায়গায় দলীয় লোকজনের মুখে শুনেছি। সত্য মিথ্যা যাচাই করা আমার পক্ষে সম্ভব নয়। এটা দলীয় হাইকমান্ড জানেন। যদি এই কথাগুলো মিথ্যা হয়, দলীয় হাইকমান্ড আমি মনে করি একটা স্টেটসম্যানের মাধ্যমে, একটা বিবৃতির মাধ্যমে এটা পরিষ্কার করবেন। ইতিমধ্যে অবশ্য রুহুল কবির রিজভী ভাই একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে এরকম কোনো ঘটনা হয়নি, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, এবং যারা এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যারা ত্যাগী তারা যেন এলাকায় গিয়ে কাজ করে, গণমানুষের সাথে সম্পৃক্ত হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা কথা, আমরা যারা আন্দোলন সংগ্রাম যুদ্ধটা করেছি, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাদের মধ্যে আমরা যারা চরমভাবে আহত হয়েছি, আমরা সম্পূর্ণ চিকিৎসা শেষ না করে এলাকায় যাওয়া কি সম্ভব? ইনশাল্লাহ আমরা খুব দ্রুত চিকিৎসা শেষ হবে। কিছুটা সমস্যা থাকলেও অন্তত এলাকায় গিয়ে আমরা কাজ শুরু করতে পারবো অল্প সময়ের মধ্যেই। আমরা আমাদের নেতার কাছে সেই সুযোগটার জন্য আবেদন করছি এবং এলাকায় যেতে দেরি হওয়ার জন্য জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় ভাইয়া জনাব তারেক রহমান এবং দলীয় হাইকমান্ডের কাছেও ক্ষমা চাচ্ছি এবং দোয়া চাচ্ছি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। তো যেটা বলছিলাম, সর্বোচ্চ ত্যাগী নেতা কর্মীদের মধ্যে অধিকাংশই এই আমন্ত্রণ পায় নাই, যা অত্যন্ত দুঃখজনক এবং দলের জন্য আশঙ্কা ও উৎকণ্ঠাজনক, যা সারা দেশে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা বিভ্রান্তি সৃষ্টি করছে। এক কথায় সর্বত্র একটি বিব্রতকর অবস্থার মধ্যে সমগ্র দেশের অধিকাংশ নেতাকর্মীদেরকে একটা অন্ধকার গহ্বরে ফেলে দেওয়া হচ্ছে বা নিমজ্জিত করা হচ্ছে, যা দলের জন্য আদৌ মঙ্গলকর নয়, মোটেই শুভকর নয়। বিষয়টি আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় ভাইয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চেয়ারম্যান মহোদয়ের সদয় অবগতি এবং সানুগ্রহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি খোলা সিটিতে উপস্থাপন করলাম বা পেশ করলাম। এছাড়া আমার অন্য কোনো উপায় নাই। আমি এটা খুব ভালো করে পরিষ্কারভাবে জানি, দলের আভ্যন্তরীণ বিষয়ে দলীয় ফোরামে কথা বলা উচিত, কিন্তু এটাও আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। দলীয় ফোরামে যখন ত্যাগী নেতা কর্মীদের বা পদবঞ্চিত নেতা কর্মীদের যাওয়ারই সুযোগ নেই, কথা বলা দূরের কথা, তারা কথা বলবে কোথায়? তাদেরকে বাধ্য হয়ে খোলা সিটির আশ্রয় নিতে হচ্ছে। এছাড়াও ব্যক্তিগতভাবে আমার একটা বিশ্বাস, সাহস রয়েছে, আমার আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং তিনি মানুষের পূর্ণাঙ্গ বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী, এবং সে কারণেই এই দলটা করি, সে কারণেই এই জীবনটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি এই দলের রাজনীতি করতে গিয়ে। আর কিচ্ছু করি নাই, কি ওকালতি, ব্যবসা, অর্থ কামানো, কোনো চেষ্টাই করি নাই, শুধু রাজনীতিই করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক প্রেম, ম্যাডাম জিয়ার এবং জনাব তারেক রহমানের আদর্শিক প্রেমের শিকার হয়ে শুধু রাজনীতিই করেছি, আর কিচ্ছু করিনি। কাজেই
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের অভ্যন্তরে কেন দলটা করলাম? অন্যান্য দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা হয় না। আমি অনেক দলকে জানি কাছের থেকে। বিএনপির ভিতরে গণতন্ত্রের চর্চা হয়, আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা হয়। বিএনপির অভ্যন্তরে আলোচনা সমালোচনা হওয়ার সুযোগ আছে, এবং বিএনপির একটা সাধারণ সমর্থকও যদি হাইকমান্ডকে একটা ভুল ধরিয়ে দেন অথবা একটা শুদ্ধ কাজ করার জন্য সুন্দরভাবে বলতে পারেন, উপস্থাপন করতে পারেন, বিএনপি হাইকমান্ড সেটা গ্রহণ করেন। এই রীতি বিএনপিতে রয়েছেন। এটা একটা ভালো কনভেনশন বিএনপির, এবং সে কারণেই বিএনপি জনগণের কাছে প্রিয়, আমাদের কাছে প্রিয়, এবং রক্ত দিয়ে হলেও আমরা এই বিএনপিটাকে সামনে অগ্রসর করতে চাই। যে কথা বলছিলাম, বিএনপির মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ রয়েছে, যেটা অন্য কোন দলে নাই। এই সাহসের বলে বলিয়ান হয়ে, যেহেতু বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল, যেহেতু বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চায়, সেহেতু বিএনপির আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার অংশ হিসেবে, এবং যেহেতু বিএনপির পূর্ণাঙ্গ বাক স্বাধীনতায় বিশ্বাসী, সেই কারণে নিজের বুকে সাহস সংসার করে, যদিও পাবলিকলি শুনতেও অপ্রিয়, তবুও এই সত্য কথাগুলো না বলে অন্য কোনো রকম পথ খোলা ছিল না বা উপায় নেই বলে আমি এই মাধ্যমে বিএনপি হাইকমান্ডের নিকট এই আবেদনগুলো করছি এবং এই খবরগুলো জানাচ্ছি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যা ইতিহাসের অংশ, ইতিহাসের শিক্ষা এবং রাজনৈতিক দর্শনের অংশ। বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ জনগণ টাকাওয়ালা, প্রাড়ো গাড়িওয়ালা, পাজরো গাড়িওয়ালা, বৈধ অবৈধ কোটি কোটি টাকার মালিকের নেতৃত্ব পছন্দ করেন না। অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতির যে বাসা, সেটা আমাদেরকে বুঝতে হবে। পরিবর্তিত পরিস্থিতির যে আবেদন, সেটা আমাকে বুঝতে হবে। তো এই সময়ে জনগণ কী চায়, জনগণের আকাঙ্ক্ষাটা কী, সে সম্পর্কে আমি বলেছি যে সাধারণ জনগণ এই টাকাওয়ালার খোঁজ রাখেন না, এবং টাকাওয়ালাদেরকে দেখলে জনগণ খেপে যান, প্রাডওয়ালাকে দেখলে, বাজারওয়ালাকে দেখলে। কারণ জনগণ মনে করে এরা কোনো না কোনোভাবে দুর্নীতি করেছে, কোনো না কোনোভাবে। কারণ আপনি সৎ পথে চলে যত বড় ব্যবসায়ী করেন, যত বড় প্রফেশনেই থাকেন, সৎ পথে কোনো দিন আপনার পক্ষে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব নয়। ইটস ভেরি ট্রু ফ্যাক্ট। তো কাজেই এই জাতীয় লোককে জনগণ ভোট দেবে না, অন্তত এইবারে দেবে না। এটা নিশ্চিত থাকতে হবে, এবং এটাকে নিশ্চিত ভেবে আমাদেরকে আমাদের কৌশল প্রণয়ন করতে হবে, আমাদের মনোনয়নের কৌশল প্রণয়ন করতে হবে। যেটা বলছিলাম, জনগণের আশা আকাঙ্ক্ষার স্পিরিট, লক্ষ্য, রাজপথে নির্যাতিত, নিষ্পেষিত, রক্ত জড়ানো, গাম জড়ানো, সৎ, ত্যাগী, শিক্ষিত, নির্লোভী, পরোপকারী, এবং ব্যক্তিগত লোভ লালসা নাই, ব্যক্তিগতভাবে জনগণের মাথা ফাটিয়ে টাকা কামিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার মন মানসিকতা ধারণ করেন না। রাজনীতির অর্থ জনগণের জন্য কিছু করা, এবং জনগণের জন্য কিছু করার যে মানসিকতা যে সমস্ত ত্যাগী নেতা কর্মীদের, তাদেরকে বাছাই করে যদি আমরা সে সমস্ত নেতাকর্মীদেরকে বাছাই করতে পারি, এবং এই মজলুম ত্যাগী নেতাকর্মীদেরকে যদি আমরা মনোনয়ন দিয়ে নির্বাচনের মাঠে পাঠাই, ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। বৈধ অবৈধ টাকার মালিক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিবর্তিত সময়ের দাবি, সময়ের আকাঙ্ক্ষার সাথে ঘৃণিত মানুষ হিসেবে চিহ্নিত হয়। যে কথা আমি একটু আগে বললাম, যে কোনো গণ অভ্যুত্থান, পাবলিক রেগুলেশন,
এর পরবর্তী সময়ে জনগণ আন্দোলন করে খারাপ মানুষকে সরিয়েছে, আরেকটা খারাপ মানুষকে ভোট দেওয়ার জন্য নয়। সেক্ষেত্রে আমাদের পূর্বেকার যারা এক বা একাধিকবার প্রার্থী ছিলেন, বিশেষ করে দুইবারের বেশি, তারা অনেক ভালো কাজ করেছেন, অনেক সুনাম কুড়িয়েছেন, দুর্নামও কুড়িয়েছেন। মানুষ সুনামের কথা ভুলে যায়, দুর্নামটা সামনে চলে আসে। অতএব তাদেরকে বাদ দিন, তাদেরকে অন্যভাবে প্রোভাইড করতে হবে। কিন্তু মনোনয়ন দিয়ে মাঠে পাঠালে তারা ভোট পেয়ে আসবে না, জনগণ তাদেরকে গ্রহণ করবে না। জনগণ চায় নতুনের সন্ধানে জনগণ, নতুন স্বপ্নে বিভোর জনগণ, নতুন স্বপ্ন, নতুন সন্ধানে নতুন ত্যাগী নেতা কর্মী, সৎ নির্লোভী নেতা কর্মীকে এলাকায় মনোনয়ন দিয়ে পাঠাইতে হবে। তা না হলে গুলো, আমি সে কথায় আসছি। এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী সারা পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে, রেভলিউশন হয়েছে, এই পরবর্তী সময়ে যারা আন্দোলনে ছিল, রাজপথে ছিল, আন্দোলনটা করেছে, লড়াই সংগ্রাম করেছে জীবন বাজি রেখে, তাদের কাছে 1 টাকা দাবি করে না, জনগণ টাকা খরচ করে তাদেরকে নির্বাচিত করে। সে কথা আমি আসছি। টাকাওয়ালাদেরকে এইসব ক্ষেত্রে জনগণ নির্বাচন করতে গেলে ঘৃণিত মানুষ হিসেবে সাধারণ জনগণ চিহ্নিত করেন। কারণ তারা কেউ আন্দোলনে যান নাই, আন্দোলন করেন নাই, তারা কেউ রাজপথে ছিলেন না, থাকার কথাও নয়। জনগণ এই বিষয়গুলো ভালো করে জানে। জনগণ জানেন রাজপথের ত্যাগী মজলুম কর্মী কে, এবং তাকে নমিনেশন না দিলে ভোটের ফলাফল ভিন্ন রকম হতে বাধ্য। উদাহরণ হিসেবে বলতে চাই, আমরা 90 সালে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান করি। এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের 300 আসনের মধ্যে 300 আসনেই আমরা আমাদের দল নমিনেশন দেয়। তার মধ্যে আমি দলের হাইকমান্ড আজকে যারা আছেন তাদের মধ্যে তখন যারা ছিলেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কতজন হাজার কোটি টাকার মালিককে নমিনেশন দিয়েছিলেন, কজনের প্রাউডও ছিল, কজনের পাজরও ছিল। তারা কি এলাকায় খালি হাতে গিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসেন নাই? অতএব এক্ষেত্রেও একই বিষয় বিবেচিত হবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের কয়জন নমিনি টাকাওয়ালা ছিল, গাড়িওয়ালা ছিল? আমি বলছি এসব পরবর্তী ওই সময়ের কথা। আমি অন্তত 150 লোকের নাম বলতে পারবো যাদের ঠিকমতো বাসা ভাড়া দেওয়ার টাকাও ছিল না। নমিনেশন পাওয়ার পর জনগণ বিপুল ভোটে তাদেরকে জয়ী করে নাই, বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করেছে। এই মুহূর্তে দলের কাছে সর্বোচ্চ কাজ সঠিক মনোনয়ন পরিকল্পনা। বিএনপির আগামী ভবিষ্যৎ নির্মাণ করবে সঠিক মনোনয়ন পরিকল্পনার উপর। বিশেষ করে হাইকমান্ডের ব্যতি রেখে বাকি সর্বত্র যারা বিগত দিনে রাজনীতি করেছে কিন্তু এমপি হয় নাই, অথচ এলাকায় কোনোরকম বদনাম নেই, কোনোরকম দুর্গন্ধ নেই, ভালো ইমেজের অধিকারী, সে সকল ত্যাগী নেতা কর্মীকে মনোনয়ন দিলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে নির্বাচনী বৈতরণী পার করে আসা বিএনপির পক্ষে সম্ভব হবে। আমার এই লেখনীর কোনো শব্দ বা আমার এই বক্তব্যের কোনো শব্দ কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি তিল পরিমাণ আঘাত ও পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে রাজপথে বারবার রক্ত জড়ানো, গাম জড়ানো একজন কর্মী হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এবং আমাকে ক্ষমা করে দেবেন। আমার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমরা যারা আহত আছি, চিকিৎসাধীন আছি, আমাদের সকলের জন্য, সকলের সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা দ্রুত সুস্থ হয়ে যেন জনগণের মাঝে আসতে পারি এবং বিএনপি হাইকমান্ডের নিকটও দোয়ার জন্য যেতে পারি। আমি আপনাদের কাছে সবার পক্ষে দোয়া চাই। আপনাদের সকলের আন্তরিক ক্ষমা করে দেবেন। আমাদের পরিপূর্ণ সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। বর্তমানে শারীরিকভাবে, ব্যক্তিগতভাবে আমি অনেকটা সুস্থ। নির্বাচন করার মানসিক এবং শারীরিক প্রস্তুতি রয়েছে। আপনাদের সবার আন্তরিক বিচার বিবেচনা দোয়া প্রার্থনা করছি। বিনম্র শ্রদ্ধাসহ অ্যাডভোকেট বেলাল হোসেন ভূঁইয়া লাবলু, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, আশাবাদী এবং জাতীয় সংসদীয় আসন নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি আংশিক। ভাইস প্রেসিডেন্ট সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, আহ্বায়ক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, বর্তমানে আহ্বায়ক বিবর্তন বাংলাদেশ। এটা একটা জাতীয়তাবাদী গণতন্ত্র, মানবাধিকার, নারী শিশু শ্রম অধিকার, প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু উন্নয়ন চর্চা গবেষণা কেন্দ্র এবং গণসচেতনতা সৃষ্টিধর্মী সামাজিক সংগঠন। এছাড়াও আমি বর্তমানে স্পেশাল ট্রাইব্যুনাল 5-এর ঢাকা এডিশনাল পিপি হিসেবে কর্মরত আছি। আপনাদের সকলের দোয়া চাই। নির্বাচনে আপনাদের সমর্থন, ভোট, দোয়া, সক্রিয় অংশগ্রহণের জন্য আবেদন করছি, দরখাস্ত করছি এবং বিএনপি হাইকমান্ডের উপরে আবারও আল্লাহ পাকের রহমত, গায়েবী রহমত নাজিলের জন্য প্রার্থনা করছি, যেন কোনো ত্যাগী নেতাকর্মী বঞ্চিত না হয়, যেন কোনো ত্যাগী নেতাকর্মীর চোখ থেকে পানি বাহির না হয়, নাক থেকে, মুখ থেকে বুকের জ্বলন্ত লাভার অভিশপ্ত নিঃশ্বাস বাহির না হয়। তা যদি হয়, তার ফলাফল সুন্দর হবে না, শোভন হবে না এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। জাতি হিসেবে আমরা ছোট হয়ে যাব, দল হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং আমরা মরে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।